নমস্কার, আমি তোমাদের সুময় স্যার, সুময় দা যা বলবে। আমি হাজির হয়েছি আবারও একটা নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসটি তোমাদের ক্লাস 11-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু হতে চলেছে। শুধু ক্লাস 11 নয়, তার সঙ্গে নিট এবং জয়েন্টের জন্যও কিন্তু ক্লাসটি ইম্পর্টেন্ট। আজকের বিষয় হবে শতকরা ত্রুটি বা ত্রুটির গণনা বা ক্যালকুলেশন অফ এরর্স। দেখো ভাই, ফিজিক্স হচ্ছে একটা কনসেপচুয়াল সাবজেক্ট। এই সাবজেক্টটাকে মুখস্থ বিদ্যার দ্বারা কিন্তু হবে না, বা তুমি যে ভাবছো যে নোট পড়ে করে নেবো বা বইয়ে যেগুলো আছে মুখস্থ করে নেবো, তাহলেও কিন্তু এই সাবজেক্টটাকে তুমি কিন্তু ক্যাপচার বা নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবে না। এটাকে বুঝতে হবে, এর গভীরতা দিয়ে সমস্ত জিনিসগুলোকে তোমাকে কনসেপ্টটাকে কিন্তু করতে হবে ক্লিয়ার। তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টটাকে নিজের রক্তের মধ্যে মিশিয়ে বীর যোদ্ধার মতো কিন্তু তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। তোমার কেউ পারবে না যে আটকে দিই, এরকম কেউ মনোভাব নিয়ে তোমার সামনে কিন্তু দাঁড়াতে পারবে না। আজকের আমরা এক টপিকে যে জিনিসটা করব তোমার ডিসকাশন, সেটা তোমার কি হচ্ছে শতকরা ত্রুটি। ক্লাসটি তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, এবং বন্ধুদের মধ্যে যত পারবে তোমরা কিন্তু শেয়ার করবে। চলো তাহলে শুরু করছি আমাদের ক্লাস ত্রুটির গণনা, ক্যালকুলেশন অফ এরর্স। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ক্যালকুলেশন অফ এরর্স বা ত্রুটির গণনা। ত্রুটির গণনা ক্যালকুলেশন অফ এরর্স, ক্যালকুলেশন অফ এরর্স। ওকে, ত্রুটির গণনা বা ক্যালকুলেশন অফ এরর্স। দেখো, ত্রুটির গণনা বা ক্যালকুলেশন অফ এরর্স এই কনসেপ্টটা আসে কখন না কোনো একটা এক্সপেরিমেন্ট, ফিজিক্সের কোনো একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করতে গিয়ে বিভিন্ন মাপঝোপ আমাদের নিতে হয়। একটা বাড়ির একটা ফ্লোর আছে, সেই ফ্লোরটার তুমি ক্ষেত্রফল মাপবে। কি তাহলে ক্ষেত্র মাপতে গিয়ে কি করতে হবে, তোমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই মাপ করতে হবে। মাপতে গিয়ে আমাদের কম বেশি কিন্তু ভুল হতেই পারে, একটু সামান্য হয়তো ভুল হয়ে গেল, বেশি হয়তো নিয়ে ফেললাম এর দৈর্ঘ্যটা বা লেন্থটা, এর প্রস্থটা বা বেধটা হয়তো একটু কম বেশি নিয়ে ফেললাম। যখনই আমরা ক্ষেত্রফল বা এরিয়ার ক্যালকুলেশন করতে যাব, তখনই কিন্তু আমাদের সামান্য ভুলটাই কিন্তু আমাদের ভুল রূপে কিন্তু পরিগণিত হবে, বা তোমার এরর রূপে কিন্তু পরিগণিত হবে। তো আমাদেরকে দেখতে হবে যে কতটা এরর আসছে, সেই ক্যালকুলেশনটা আমার দেখতে হবে। সাপোজ ধরো এক্স এর মান নির্ণয় করতে গিয়ে, সাপোজ তুমি ধরো যে এক্স এর মান নির্ণয় করতে গিয়ে তোমাকে এ এবং বি দুটোর মানই নির্ণয় করতে হয়, আর এ এবং বি যোগ করলে তবে কিন্তু কি এক্স এর মান কিন্তু আমরা পাই। তাহলে যদি এ নির্ণয় করতে গিয়ে ত্রুটি হয় আর বি নির্ণয় করতে গিয়ে ত্রুটি হয় বা তোমার এরর ঘটে, তাহলে কি করে আমরা এক্স এর এররটা বের করব? দেখো, তাই ব্যাপারটা হচ্ছে মনে রাখবে, এক্ষেত্রে এক্স এর ত্রুটিকে কি লিখবো, ডেল্টা এক্স বাই এক্স। ডেল্টা এক্স মানে কি, এক্স মাপতে গিয়ে কতটা আমি বেশি মেপে ফেললাম এইটা, আর এক্স মানে কি তার রিয়েল মানটা। তাহলে ইন্টু কি হবে 100। যেমন তোমরা লাভ ক্ষয়িতে করো, লাভ ক্ষয়িতে কি করো যে লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু 100, অথবা ক্ষতির পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানেও সেই তাই, যে ত্রুটির পরিমাণ কত, তাই কতটা কম বা বেশি নিয়ে ফেলেছি বাই তার মানটা ইন্টু 100 সমান। তাহলে কি হবে, মনে রাখবে এ মাপতে গিয়ে কম বা বেশি প্লাস বি মাপতে গিয়ে কম বা বেশি বাই এ প্লাস বি ইন্টু হবে কি 100। এটা হলো এক্স মাপতে গিয়ে আমার ত্রুটির মানটা। তো এটাকে তোমরা যোগের নিয়ম বা রুল অফ অ্যাডিশনও তোমরা বলতে পারো। এটাকে তোমরা যোগের নিয়ম বা রুল অফ অ্যাডিশনও তোমরা বলতে পারো, রুল অফ অ্যাডিশন, অথবা এটাকে তোমরা যোগের নিয়মও বলতে পারো, এটাকে তোমরা যোগের নিয়মও বলতে পারো, এটা তোমরা যোগের নিয়মও তোমরা বলতে পারো। এবার আমরা চলে আসছি 2 নাম্বার। কি নিয়ম না, 2 নাম্বার নিয়ম হচ্ছে রুল অফ সাবট্রাকশন বা বিয়োগের নিয়ম। ধরো আমাদের এক্স মাপবো, এটা মাপতে গিয়ে তোমাকে এও মাপতে হবে আবার বিও মাপতে হবে, আর এ থেকে বি কে মাইনাস করলে বা বিয়োগ করলে কি হবে, তুমি কিন্তু এক্স এর মানটা পাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার এক্স মাপতে গিয়ে কতটা ত্রুটি বা কতটা এরর আসতে পারে যদি আমরা দেখি, তো কিভাবে দেখবো, দেখো তাহলে লিখবো ডেল্টা এক্স বাই এক্স, এর মিনিংটা সে একই, অর্থাৎ এক্স মাপতে গিয়ে কম বা বেশি বাই এক্স এর প্রকৃত মান ইন্টু 100 সমান। তাহলে কি হবে, ডেল্টা এ
মাইনাস তোমার লিখবে ডেল্টা বি, এখানে কিন্তু ভুলটা হবে। দেখো অ্যারোর ভাই, দেখো ভাই অ্যারোর কিন্তু কোনোদিন কিন্তু মাইনাস হয় না। তুমি জীবনে একটা ভুল করলে, পরীক্ষায় একটা অঙ্ক ভুল করলে, আবার একটা ভুল করলে, তা ভুলগুলো যোগ হতে হতেই যায়। ভুল সবসময় কি হয়? যোগ হয়। ঠিক আছে, তো তাহলে এখানে মাইনাস থাকলেও কতটা আমি ভুল করছি সেটাকে আমি কিন্তু যোগ হিসাবেই কিন্তু আমি নেব। আর নিচে কে নেব? এই এক্স এর মানটা নেব। ঠিক আছে, অর্থাৎ এ মাইনাস বি নেব, দিয়ে এটাকে আমি কিন্তু 100 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করে দেব। ওকে, কিছু কিছু বইয়ে তুমি এখানে এক্স এ প্লাস বিও তুমি পাবে, বাট আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেটা এ প্লাস বি করা উচিত নয়, এটা এক্স এর মানটাই রাখা উচিত। এখানে এক্স বলতে এ মাইনাস বি, ডেল্টা এক্স বলতে কি ডেল্টা এ প্লাস ডেল্টা বি। যেহেতু ত্রুটি সেটা একটা ভুল, সেটা একটা এরর, তাই সেটা কিন্তু সবসময় কি হয়? প্লাস হবে। ত্রুটি কোনদিন কিন্তু মাইনাস হয় না। ঠিক আছে, তাহলে ইনটু হলো কি 100, তো এটাকে আমরা বলতে পারি রুল অফ সাবট্রাকশন। রুল অফ সাবট্রাকশন মানে বলতে পারি বিয়োগের নিয়ম, বা বলতে পারি কি বিয়োগের নিয়ম। সুন্দর করে তোমরা জিনিসগুলো নোট করো, ফিজিক্সে কোনো সমস্যা থাকবে না। ফিজিক্স সাবজেক্টটা একদম জলের মতো হয়ে যাবে ক্লিয়ার। এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করতে পারলে ফিজিক্স সাবজেক্টটা একদম জলের মতো হয়ে যাবে ক্লিয়ার। ঠিক আছে, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইবটাই আমাকে মোটিভেশন দেবে। ঠিক আছে, দেখো তাহলে এটা হলো তোমার কি যোগের নিয়ম, এটা তোমার হলো কি বিয়োগের নিয়ম। এবার আমরা নেক্সট আমরা দেখব তোমার গুণের নিয়ম বা রুল অফ মাল্টিপ্লিকেশন। রুল অফ মাল্টিপ্লিকেশন দেখো এবার আমরা দেখে নেব রুল অফ মাল্টিপ্লিকেশন। রুল অফ মাল্টিপ্লিকেশন দেখো, ব্যাপারটা হচ্ছে কি 3 নম্বর আমরা নিয়ম দেখব যে রুল অফ মাল্টিপ্লিকেশন বা বলছে গুণের নিয়ম। সুন্দর করে তোমরা এগুলো নোট করো। দেখো এক্স ইকুয়াল টু ধরো এ বি, অর্থাৎ এ তোমাকে মাপতে হবে, বিও তোমাকে মাপতে হবে, দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করলে তবে তুমি কিন্তু এক্স এর মানটা তুমি পাবে। অর্থাৎ অনেকটা এটা ক্ষেত্রফল বার করার মতো ব্যাপার। যে ধরো এটা দৈর্ঘ্য, বিটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্যনিত প্রস্থ করলে কি হবে? তুমি কিন্তু ক্ষেত্রফল পাবে। হতেই পারে তোমার ক্ষেত্রফল মাপতে দিলাম, দৈর্ঘ্য মাপতে গিয়ে তুমি কিছু ভুল করলে, ক্ষেত্রফল মাপতে গিয়ে তুমি কিছু ভুল করলে, ভুল মানে কি সামান্য ভুল করলে, সেটাও তো ভুল, তাই না? তাহলে তার কিভাবে মাপবো দেখো, তাহলে কি করবো? ডেল্টা এক্স বাই লিখবো এক্স, অর্থাৎ কম বেশি আমি মেপেছি, বাই প্রকৃত মান ইন্টু 100 সমান কি হবে? ডেল্টা এ বাই এ। এখানে ত্রুটিগুলো আমরা আলাদাভাবে নেব, অর্থাৎ ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস নেব ডেল্টা বি বাই বি ইন্টু 100। তাহলে এখানে কি হবে? এই যে ইন্টু 100 এটা কমন নিতে পারি আমরা, তো ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু তোমার হয়ে যাবে কি 100। তো এটা হলো তোমার কি রুল অফ মাল্টিপ্লিকেশন। দেখো নেক্সট আমরা দেখব রুল অফ ডিভিশন। রুল অফ ডিভিশন এটাকে বলছি ভাগের নিয়ম। এটা কি বলছি আমরা? ভাগের নিয়ম, ভাগের নিয়ম। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যারা আছো, দুটো গ্রুপই তোমরা আছো, তাদের কোনো অসুবিধা হবে না। ইংলিশেও লেখা হচ্ছে, বাংলাতেও লেখা হচ্ছে, সুন্দরভাবে তোমরা কিন্তু বাড়িতে বসে পড়তে পারবে। ঠিক আছে, দেখো তো রুল অফ ডিভিশন সাপোজ তোমাকে বললাম যে এক্স ইকুয়াল টু কি এ বাই বি, অর্থাৎ এ মাপতে হবে, বি মাপতে হবে, ওদেরকে ডিভাইড করলে তবে তুমি এক্স এর মানটা পাবে। তাহলে এক্ষেত্রে ভুলের পরিমাণটা কি হবে? ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 সমান তাহলে কি হয়ে যাবে না ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100। অর্থাৎ গুণের নিয়ম আর ভাগের নিয়ম কিন্তু তোমার সেম হয়ে আছে, গুণ হয়ে আছে ভাগ, কিন্তু শতকরা ত্রুটি বা ত্রুটি বের করার সময় আমাদের কিন্তু একই নিয়ম কিন্তু আমাদের খাটবে। এগুলো তোমরা মাথায় রাখবে, সুন্দর করে তোমরা নোট করো একদম যত্ন সহকারে। ঠিক আছে, 4টি নিয়ম আমরা দেখলাম। 5 নম্বর আমরা দেখব যে তোমার ঘাতের নিয়ম, ঘাত বা পাওয়ারের নিয়ম। পাওয়ার যদি কিছু থাকে সেক্ষেত্রে কি হবে সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, দেখো স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে লেখো, নোট করো। দেখো তাহলে এবার আমরা দেখব যে ঘাতের নিয়ম। দেখো তাহলে 5 নম্বর আমরা দেখব ঘাতের নিয়ম। ঘাত মানে কি? পাওয়ারে কি আছে? তো রুল অফ পাওয়ার। তাহলে পাওয়ার থাকলে কি হবে? কি হবে? ঘাতের নিয়ম বা রুল অফ পাওয়ার। ওকে, দেখো সাপোজ তোমাকে বললাম যে এক্স ইকুয়াল টু
এ টু দি পাওয়ার এন এম ইন্টু বি টু দি পাওয়ার এন, অর্থাৎ মাল্টিপ্লাই হয়ে আছে এবং ঘাতে আমার এম এবং এন আছে, এর ঘাতে আছে এম এবং এন এর ঘাতে আছে কি এন। তাহলে কি হবে, মনে রাখবে গুণের নিয়ম যেমন হয় তেমনই খাটবে, আর এই ঘাতগুলো কি হবে তার আগে চলে আসবে, অর্থাৎ ডেল্টা এ বাই এ ইন্টু 100, তার আগে এটাকে আমি এম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, প্লাস এন ইন্টু কি হবে ডেল্টা বি বাই বি ইন্টু তোমার হয়ে যাবে কি 100। তাহলে যদি আমরা কি করি না দেখো, তাহলে আমরা এটা একদম ডাইরেক্ট লিখতে পারি যে এম ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি ইন্টু তোমার কি 100, অর্থাৎ পাওয়ারগুলো কি হবে না সামনে তোমার কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে বা গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা একটা হলো। আচ্ছা 2 নম্বর তোমাকে একটা দেখাই, ধরো এক্স ইকুয়াল টু বললাম যে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন বাই বললাম সি টু দি পাওয়ার পি, অর্থাৎ গুণ হয়ে আছে ভাগ হয়ে আছে, আবার পাওয়ারে তোমার কি আছে না এম এন এবং পি আছে। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে মনে রাখবে, এক্ষেত্রে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 সমান কি হবে দেখো, তাহলে গুণ এবং ভাগ, অ্যাকচুয়ালি উপরে গুণ হয়ে আছে নিচে ভাগ হয়ে আছে, তাহলে গুণ আর ভাগের নিয়ম একই হয়, আর পাওয়ার থাকলে কি হবে না সামনে গুণ হয়ে যাবে, বাস আর কিচ্ছু নেই। তাহলে কি হবে দেখো, তাহলে আগে চলে এলো এম, কি লিখবো ডেল্টা এ বাই এ, তারপরে আছে বি, বি এর মাথায় কি আছে এন, তাহলে ডেল্টা বি বাই বি, আর তারপরে সি, তাহলে প্লাস পি ডেল্টা সি বাই সি ইন্টু তোমার কি হয়ে যাবে না 100 তোমার কিন্তু হয়ে যাবে। পারলে বুঝতে না পারলে না। আচ্ছা আরেকটা তোমাদের কথা বলি, ধরো আমি বললাম যে আরেকটা তোমার দিচ্ছি দাঁড়াও, তাহলে এই দুটো তোমার লেখো, তাহলে বলছি দেখো তোমরা এই দুটো প্রথমে লিখে নাও, নাও স্ক্রিনশট নিয়ে নাও, সুন্দর করে লেখো। দেখো এবার দেখো, ধরো আমি তোমাদের বললাম যে সাপোজ তোমার বললাম যে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার মাইনাস পি, অর্থাৎ পাওয়ারে প্লাস মাইনাস ধরো দুটোই আছে, সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে তোমাদের কিভাবে তোমরা এই নিয়মগুলোকে খাটাবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমি বলেছি কি ত্রুটির কিন্তু কোনোদিন বিয়োগ হয় না, ভুল কিন্তু কোনোদিন বিয়োগ হয় না, ভুল সবসময় কি হয় যোগই হয়। তাহলে কি হবে না ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 সমান কি হয়ে যাবে দেখো, এমটা আছে মাইনাস কিন্তু লেখার সময় আমরা প্লাস দিয়েই করব, কারণ মাইনাস হওয়া মানে কি ত্রুটিটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে লিখবো এম ডেল্টা এ বাই এ প্লাস লিখবো এন ডেল্টা বি বাই বি প্লাস লিখবো কি পি ডেল্টা সি বাই সি, অর্থাৎ ঘাতে যদি মাইনাস থাকে তাহলে নেওয়ার সময় কিন্তু আমরা কি নেব না প্লাসই কিন্তু নেব, না হলে কিন্তু কি হবে ক্যালকুলেশনে ভুল চলে আসবে, ত্রুটিটা কোনোদিনও কিন্তু বিয়োগ হবে না, ত্রুটি সবসময় কি হবে যোগ হবে। বুঝতে পারলে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমাদের আরেকটা নিয়ম তোমার দেখাবো, যেটাকে তোমরা তোমার ক্ষেত্রফলের বা এরিয়া নির্ণয় করার একটা স্পেশাল নিয়ম তোমরা কিন্তু বলতে পারো। ওকে, স্পেশাল নিয়ম তোমরা বলতে পারো। দেখো এই অবধি হলো, এবার এরিয়া বের করার একটা স্পেশাল নিয়ম আমি তোমাদের দেখাবো, এটাকে তোমরা সুময় রয় স্পেশাল নিয়ম তোমরা বলতে পারো, ঠিক আছে। দেখো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, তাহলে তোমরা আরো ভালো ভালো ভিডিও পাবে। ওকে, এবং সাবজেক্টটা হবে জলের মতো সহজ। দেখো তাহলে এবার কি হচ্ছে দেখো, ধরো তোমাদের বললাম একটা স্পেশাল তোমার নিয়ম শেখাচ্ছি। ধরো সাপোজ তোমার কি বললাম, ধরো সাপোজ তোমাদের বলে দিয়েছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে একবার 3% আর একবার 2% ত্রুটি হলো, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল বের করতে কি পরিমাণ ত্রুটি হবে। অথবা তোমাকে দিল যে একটা তোমার কি বললো যে একটা তোমার গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হলো, তাহলে ক্ষেত্রফল মাপতে গিয়ে তোমার কত পার্সেন্ট ত্রুটি হবে। দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে কত হয়, এ ইকুয়াল টু হয় পাই আর স্কোয়ার, ঠিক আছে। যদি মনে করো গোলকের ক্ষেত্রফল হয় সেক্ষেত্রে এ ইকুয়াল টু কি হয় 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে এগুলোর সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কি না ভেরিয়াস আর স্কোয়ার, ভেরিয়াস তোমার কি আর স্কোয়ার। ওকে, যদি বলি একটা তোমার কি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য মাপ থেকে ত্রুটি হলো তোমার কি 2%, প্রস্থ মাপ থেকে ত্রুটি হলো 3%, সেখানে কত ত্রুটি হবে, সেখানেও কিন্তু সেম ফর্মুলা লাগবে। সেখানে ধরো এ ইকুয়াল টু বললাম আমি এক্স ওয়াই, এক্সটা দৈর্ঘ্য আর ওয়াইটা প্রস্থ, তার মানে এখানেও কি না এ ভেরিয়াস তোমার কি হয়ে যাচ্ছে দৈর্ঘ্যনিত প্রস্থ, অর্থাৎ এখানে ব্যাসার্ধ তোমার দুবার আসছে আর এখানে দৈর্ঘ্যনিত প্রস্থ আসছে, তাই না। তাহলে এই দুই ক্ষেত্রেই আমরা কি করতে পারি, একটা ফর্মুলা লাগাতে পারি যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এত পার্সেন্ট। যদি বলে গোলকের এই যে গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে বা বৃত্তের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হলো, তাহলে কি এটাও 2 বিটাও 2। ওকে, তাহলে এ আর বি উভয় জায়গায় বসাবো 2, অথবা যদি বলে যে একবার প্রথমে মাপতে গিয়ে 2%, দ্বিতীয়বার মাপতে গিয়ে 3%, তাহলে একবার বসাবো 2 একবার বসাবো 3।
যদি এখানে বলে যে একটা তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মাপ থেকে 2%, প্রস্থ মাপ থেকে 3%, তাহলে এর জায়গায় 2, বি এর জায়গায় 3, এই বসিয়ে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু কি পেয়ে যাব না শতকরা ত্রুটির মানটা কিন্তু আমরা তোমার পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল করে আমরা দেখবো, আমরা এক্সাম্পলগুলো দেখি, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখি, তাহলে এই জিনিসটা আরও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা চলে আসবো আমাদের গাণিতিক সমস্যা, শতকরা ত্রুটি বা ক্যালকুলেশন অফ এরর্স থেকে গাণিতিক সমস্যা। দেখো দেখো তাহলে তোমাদের প্রথম আমি গাণিতিক সমস্যা দিচ্ছি, যে দেখো তোমাদের যে সিলেবাস থেকে আমি দিচ্ছি। ধরো প্রথমে তোমাকে বললাম যে একটি গোলকের ব্যাসার্ধ মাপ থেকে 2% ত্রুটি হয়, তাহলে গোলকটির আয়তন এবং ক্ষেত্রফল মাপ থেকে কত পার্সেন্ট ত্রুটি হবে। বললাম যে একটি গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হয়, তবে তার আয়তন এবং ক্ষেত্রফল মাপতে কত শতাংশ ত্রুটি হবে। ঠিক আছে, তা দেখো বৃত্তের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হলো, তাহলে যদি আমরা ধরে নিই যে বৃত্ত নয় গোলক, যদি আমরা ধরে নিই যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা ধরলাম যে গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে না আর। এই কোশ্চেনটা 2022-এর নিটেও কিন্তু এসছিল, 2022 যে নিট, সেই নিট এক্সামেও কিন্তু এটা তোমাদের দেওয়া হয়েছে, হয় 22 কিংবা 21 দুটোর মধ্যে একটা, হয় 21 কিংবা 22 নিটে এই কোশ্চেনটা তোমাদের দিয়েছিল। ঠিক আছে, তোমরা 21 অথবা 22 যে কোনো একটা নিটে তোমরা এই কোশ্চেনটা একবার দেখো, দেখবে এই কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো তাই গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে আর। ওকে, তোমাদের বোর্ড এক্সামে পড়েছে, নিটেও এসছে, বুঝতে পারছো। দেখো কোশ্চেনটা কঠিন কিছু না, কিন্তু না জানলে কঠিন, জানলে সহজ। দেখো তাই গোলকের ব্যাসার্ধ আর, তাহলে বলো এর আয়তন কি হয়। আয়তন ভি ইকুয়াল টু কি হয় না 4/3 পাই আর কিউব, তোমরা জানো 4/3 পাই আর কিউব, একটা গোলকের তোমার আয়তন হয় 4/3 পাই আর কিউব। তাহলে বলো, তাহলে এবার আয়তন মাপ থেকে কি ত্রুটি হবে, তাহলে আমরা কি লিখবো, ডেল্টা ভি বাই ভি ইন্টু লিখবো 100। ঠিক আছে, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। এবার বলো যে তোমার আয়তন কত 4/3 পাই, তাহলে বলো 4/3 পাই এটা কি বলে কনস্ট্যান্ট, এটা মাপ থেকে তো কারো ত্রুটি হবে না, একটা অন্ধ লোকেও কি করবে এটা কিন্তু ঠিক করবে, তাই না, বুঝতে পারলে। দেখো কাউকে ছোট করতে কথাটা বলছি না, বাট আমি জাস্ট মিনিং বলছি যে ধরো জানে না সেও কিন্তু এটা কি করবে না 4/3 পায়ের মানটা কিন্তু ভুল করবে না, কারণ এটা একটা সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে মাপ থেকে কি হবে, এই আর কিউবটা মাপ থেকে কিন্তু আমাদের ভুল হতে পারে। তা কি হবে আর কিউব, তাহলে মাথায় আছে 3, তা 3 কি হবে আগে আসবে, পাওয়ার আগে আসে, ইন্টু কি হবে ডেল্টা আর বাই আর ইন্টু তোমার হয়ে যাবে কি 100। দেখো এই লাইনটা কে বুঝতে পারলে বলো, যে বুঝতে পারোনি সে কমেন্ট করো, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তবে আমি কিন্তু মোটিভেশন পাবো, ক্লাস দিতে পারবো। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ডেল্টা ভি হবে ইন্টু 100 সমান কি হবে 3 ডেল্টা আর বাই আর ইন্টু 100। দেখো কেউ বুঝলে, তাহলে এটা ভি সমান কি হলো 4/3 পাই আর কিউব, তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 সমান কি হলো 3, তাহলে কি 4/3 পাইটা মাপতে কোনো ভুল হবে না, তো এটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আমি নিলাম না, নিলাম কোনটাকে আর কিউবটাকে, তো 3টা এলো আগে, দিয়ে হলো ডেল্টা আর বাই আর ইন্টু 100। তা দেখো এর ভ্যালুটা আমার দেওয়া আছে, এই ডেল্টা আর বাই আর ইন্টু 100 এর ভ্যালুটা আমার দেওয়া আছে কত না 2%। তাহলে কি করবো আমরা এই জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, তো 3 ইন্টু কি হয়ে যাবে 2% ইজ ইকুয়াল টু তোমার কি হয়ে যাবে না 6%। তাহলে 6% হলো কি অ্যান্সার, অর্থাৎ ব্যাসার্ধ মাপতে গিয়ে ত্রুটি যদি হয় 2%, তাহলে এর আয়তন মাপতে গিয়ে ত্রুটি কত হবে না 6%। ঠিক আছে, দেখো গার্লফ্রেন্ডকে মেসেজ করতে গিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, সারাদিন ধরে তোমরা কিন্তু কি করবে মেসেজ করবে, কিন্তু এখানে তোমাদের কিন্তু একটা মেসেজ করতে তোমাদের খুব কিন্তু খারাপ লাগে, তাই মেসেজটা করো, তোমরা কমেন্ট বক্সে লেখো তোমাদের প্রবলেমগুলো, তবে তো পাবো মোটিভেশন, তাই না। তোমরা আমার ভাইয়ের মতো, ঠিক আছে, ছাত্র বটো প্লাস ভাইও বটো, অবশ্যই আমার দাদা হিসাবে তোমার দেখতে হবে তোমাদের সমস্যাগুলো, আর তোমার সমস্যার কথা যদি না জানাও তাহলে আমি তো জানতে পারবো না, তাই না। তো অবশ্যই কমেন্ট করো,
দেখো এবার কি হচ্ছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল কি হয় বলো, তো গোলকের ক্ষেত্রফল কি হয়, দেখো গোলকের ক্ষেত্রফল কি হবে, এ ইকুয়াল টু কি হয় বলো, 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে একই কনসেপ্ট, তাহলে 4 পাই মাপ থেকে কিন্তু আমাদের কোনো ভুল হবে না, আর স্কোয়ার মাপ থেকেই কিন্তু আমাদের ত্রুটিটা হয়েছে। তাহলে কি লিখবো, ডেল্টা এ বাই এ ইন্টু 100 সমান তাহলে কি হয়ে যাবে না 8টা, তাহলে 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু তোমার কি হয়ে যাবে না 100। তাহলে কত অ্যান্সার হয়ে যাচ্ছে, 2 ইন্টু 2 সমান হয়ে যাচ্ছে কি 4%। এবার তোমরা বলবে স্যার স্যার ক্ষেত্রফল মাপার তো আপনি একটা নতুন নিয়ম আমাদের শেখালেন, বলে সৌম্য স্যার নিয়ম, যদি এটা আমার নিয়ম নয়, এটা আমি শিখেছি তোমাদেরকে শেখাচ্ছি, তাহলে সেই নিয়মটা যদি বসাও, অর্থাৎ যে নিয়মটা আমি তোমাদের বললাম যদি সেই নিয়মে তোমরা হাঁটো, তাহলে কত আসবে অ্যান্সারটা তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে বলবে কমেন্টে, দেখবে 4%-এর কাছাকাছি আসছে। দেখো বলেছে ব্যাসার্ধ মাপ থেকে 2% ত্রুটি হলো, তা কি বলেছিলাম ক্ষেত্র মাপ থেকে ত্রুটি কত হবে, ডেল্টা এ বাই এ ইন্টু 100 সমান কত হবে না এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এত পার্সেন্ট। তাহলে এটা কত হবে 2%, ব্যাসার্ধ মানে স্কোয়ার আসছে, তাহলে স্কোয়ার মানে কি 8টাকে দুবার মাপছি, প্রথমে তোমার 2%, আবার তোমার হবে 2%, অর্থাৎ এটাও 2%, বিটাও কত হবে 2%, তাই কত হয়ে যাচ্ছে 2 প্লাস 2 প্লাস 2 ইন্টু 2 বাই হচ্ছে কি 100 এত পার্সেন্ট। তা দেখো কত আসছে, দেখো 2 প্লাস 2 মানে 4 প্লাস কত হয়ে যাচ্ছে 4 বাই 100 এত পার্সেন্ট, তেমন হয়ে যাচ্ছে 4 প্লাস 0.04 এত পার্সেন্ট, তেমন হয়ে যাচ্ছে 4.04%। তা বুঝতে পারছো, তার অ্যান্সার দুটো কিন্তু কাছাকাছি অ্যান্সার আসছে, তাও দুটো নিয়মই ঠিক, 4.04 এবং 4 কাছাকাছি অ্যান্সার আসছে, দুটোই উত্তরই কিন্তু তোমার সঠিক উত্তর। ওকে বেশ, দেখো তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই কনসেপ্ট লাগিয়ে এই অঙ্কটা করতে পারলাম। তাহলে এই কোশ্চেনটা কিন্তু কোনো টাফ কোশ্চেন ছিল না, বুঝতে পারলে। এবার চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাতে। তোমরা সুন্দর করে লেখো, নোট করো এবং বারবার জিনিসগুলোকে রিভিশন করো, বোঝার চেষ্টা করো। কনসেপচুয়াল সাবজেক্ট এটা একটা, এটাকে আয়ত্ত করতে হবে, জিনিসটাকে বুঝতে হবে, নিজের রক্তের মধ্যে মিশিয়ে ফেলতে হবে, তবেই তুমি কিন্তু বীর যোদ্ধার মতো কিন্তু এগিয়ে যেতে পারবে। ডিমোটিভেট হলে চলবে না, সায়েন্স যখন নিয়েছো তখন তোমাকে কিছু একটা করে দেখাতেই হবে, হেরে গেলে কিন্তু চলবে না, হেরে গেলে তুমি কিন্তু হারাপাটি হয়ে যাবে, জিতে থাকতে হবে। ওকে দেখো জিততে হবে, জীবনে হেরে গেলে চলবে না। দেখো দেখো এবার চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা। দেখো পরবর্তী গাণিতিক সমস্যা কি আমরা সমস্যা করব, দেখো কি সমস্যা আমরা করতে পারি। দেখো ধরো একটা দিচ্ছি, ধরো তোমাদের যেই মেনে একটা কোশ্চেন এসেছিল 2015 সালে, কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেনটা বলছে একটি সরল দোলকের দোলনকাল, একটি সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি। ওকে এল বাই জি, এখানে কি হচ্ছে বলতো, টিটাকে বলা হচ্ছে দোলনকাল, এলটা কি বটে দোলকের দৈর্ঘ্য এবং জিটা কি না অভিকর্ষজ ত্বরণ। এবার কি বলেছে, বলছে 1 মিলিমিটার সঠিকতা, 1 মিলিমিটার সঠিকতা সহ 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর নির্ণীত মান কত বলছে না 2.0 সেন্টিমিটার। ওকে বলছে 1 সেকেন্ড পর্যন্ত অংশাকৃত একটি হাত ঘড়ি ব্যবহার করে 100টি
দোলনের জন্য নির্ণীত সময় 90 সেকেন্ড। জি এর শতকরা ত্রুটি কত হবে? শতকরা ত্রুটি কত হবে? এটা তোমাদের যেই মেনে আসা কোশ্চেন 2015, বেশি দিনকার কোশ্চেন নয়, রিসেন্ট কোশ্চেন। বলছে একটা সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু 2π√L/g, 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর নির্ণীত মান হচ্ছে 20 সেন্টিমিটার। 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কৃত একটি হাতঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণীত সময় হচ্ছে 90 সেকেন্ড। তাহলে জি এর শতকরা ত্রুটি কত হবে? দেখো ওটা তোমার বুঝতে হবে। প্রথমে সরল দোলকটা বুঝতে হবে, সরল দোলক জিনিসটা কি। দেখো বাট হচ্ছে একটা সরু সুতো নিলাম একটা, এবং সে সুতোতে একটা নিরেট লোহার বলকে ঝুলিয়ে দিলাম। সুতোটা কি বটে না, টানলে কিন্তু বাড়বে না, অর্থাৎ নন স্ট্রেচেবল একটা আমরা সুতো নিয়েছি। একটা বলকে তোমার ঝুলিয়ে দিয়েছি। এবার যদি বলটাকে যদি কি করা হয়, ম্যাক্সিমাম 4 ডিগ্রি নিয়ে গিয়ে যদি বলটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বলটা কি হবে, দুই পাশে কিন্তু দুলতে থাকবে, তাই না? এইভাবে দুলতে থাকবে, একবার এদিক 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 করে দুলবে। তো এটাকে বলবো সিম্পল পেন্ডুলাম, অর্থাৎ সরল দোলক। সব থেকে সিম্পল ভাবে কি করেছি, এটাকে তৈরি করেছি। তাহলে এই সুতোর যে দৈর্ঘ্য যেখানে বাঁধা আছে এখান থেকে বলের কেন্দ্র অবধি, এটাকে বলা হচ্ছে এল। ওকে, এলটা কি বটে না, ওই দোলকের দৈর্ঘ্য, অর্থাৎ যেখান থেকে বাঁধা আছে এটা বলা আলম্ব বিন্দু, এবং বলের যে মিডিল পয়েন্ট ততটা হচ্ছে এল। ওকে, আর এখানে জিটা কি বটে না, এটা তোমার হচ্ছে তোমার কি না, তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা তোমার অভিকর্ষজ ত্বরণ। আর টিটা কি টাইম পিরিয়ড অথবা পর্যায়কাল বা দোলনকাল। অর্থাৎ ধরো এই পয়েন্ট থেকে যাত্রা সে করলো, এটা এ পয়েন্ট তুমি ধরে নাও, এটা ও এটা বি, তাহলে এ থেকে বিতে গেল আবার এতে ফিরে এলো। এটা করতে যে টাইম লাগছে তাকে বলা হচ্ছে পর্যায়কাল অথবা দোলনকাল। আর এই এ থেকে বি গিয়া বিতে আসতে এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ দোলন অথবা কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, বাস। তাহলে মোটামুটি একটা কনসেপ্ট তোমরা পেলে। এবার কি দিয়েছে না, দিয়েছে টি ইকুয়াল টু 2π রুট দিয়েছে কি L/g দিয়েছে। ওকে, তাহলে কি করতে হবে, জি এর মানটা বের করতে হবে আমাকে। তাহলে কি হবে, তুমি বোথ সাইডে স্কোয়ার করে দাও। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হলো না 4π² ইন্টু L/ হলো জি। তাহলে জি ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে না 4π² L/ তোমার হলো কি টি স্কোয়ার। এটা আমরা পেলাম। এ বলো জি মাপ থেকে ভুল কত হবে, তাহলে ΔG/g ইন্টু 100। তাহলে 4πটা স্কোয়ারটা একটা কনস্ট্যান্ট বটে, এটাকে বাদ দিয়ে দাও। তাহলে হয় এল মাপ থেকে ভুল হবে এবং টি স্কোয়ার মাপ থেকে ভুল হবে। তো এল মানে কি ΔL/L হলো, আর টি স্কোয়ারটা কি হবে 2 আসবে সামনে, ΔT/t হবে ইন্টু হবে 100। দেখো তোমরা বুঝতে পারলে কিনা বলো। দেখো 4π² মাপ থেকে কিন্তু ভুল হবে না, কারণ এটা কনস্ট্যান্ট। মাপতে ভুল হবে এল আর তোমার টি মাপতে গিয়ে। এলটা কি হলো ΔL/L হলো, আর টি স্কোয়ারটা কি হলো সামনে চলে হলো আগে পাওয়ারটা ΔT/t ইন্টু 100। এবার কোনটা কি বটে ভ্যালু দেখো, বলছে 1 mm সঠিকতা সহ এল এর নিম্নতম মান হচ্ছে এটা। অর্থাৎ এল মাপতে গিয়ে সব থেকে নিম্নতম মান কত পাই আমরা, যে স্কেলটা দিয়ে মাপি না 1 মিলিমিটারের একটা স্কেল। তার মানে ওই স্কেলটা সব থেকে ক্ষুদ্রতম মান কত 1 মিলিমিটার। তাহলে সব থেকে যদি বেশ কম ভুল হয় তাহলে কত পাবো 1 মিলিমিটার ভুল হবে। তাহলে এখানে ΔL এর মান কত হবে 1 mm, আর এলটা কত না 20 সেন্টিমিটার। তাহলে এমএমটাকে তোমার সেন্টিমিটারে করে নিতে হবে। তো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে সেন্টির পর কি আসছে, মিলি আসছে। তো মিলি থেকে সেন্টি করতে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0.1 সেন্টিমিটার হয়ে গেল এটা। ওকে, এবার কি বলেছে 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত, অর্থাৎ সব থেকে যে হাত ঘড়িটা আমি ব্যবহার করেছি সেই হাত ঘড়িটাতে সব থেকে লোয়েস্ট মান কত 1 সেকেন্ড। তার মানে ΔTটা কত না হবে 1 সেকেন্ড দিয়ে 100টি দোলনের জন্য নির্ণীত সময় কত 90 সেকেন্ড। অর্থাৎ মোট টাইম কত টি ইকুয়াল কত 90 সেকেন্ড। তাহলে এখানে এই সংখ্যাটা কিন্তু নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই সংখ্যাটা কি বলছে 100টি দোলন হয়েছে, তার জন্য মোট টাইম কত 90। তাহলে আমি যদি টাইমটা নিয়ে নিই তো সংখ্যাটা আমার নেওয়ার লাভ নেই। তাহলে সংখ্যাটা আমি নিলাম না, মোট সময়টা আমি কিন্তু নিয়ে নিলাম। এবার কি করব, এগুলো এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে ΔL এর জায়গায় তোমরা বসাও 0.1, এলটা বসাও কত 20 প্লাস 2 ইন্টু 1/90 ইন্টু হয়ে গেল কত 100। দেখো ক্যালকুলেশন করলে কত আসবে বলো, ক্যালকুলেশন করলে কত আসবে বলো। ক্যালকুলেট তোমরা করবে বাড়িতে, ক্যালকুলেট করলে এই ভ্যালুটা আসবে তোমাদের
2.72%, 2.72%, এটা আসবে অ্যান্সারটা 2.7 বা 2.72% এটা আসবে অ্যান্সার। ভালো করে জিনিসটা বুঝে নাও। দেখো, বুঝতে না পারলে আমাকে তোমরা কমেন্ট করবে। আমার টেলিগ্রামে চ্যানেল আছে, তোমরা ওই চ্যানেলের আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকো। সমস্ত ক্লাসের লিঙ্ক আমি ওখানে দিই, নোট দিই, এবং তোমাদের সমস্যাগুলো আমাকে ওখানে জানাতে পারো। দেখো এই যে ব্যাপার। দেখো, চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা। চলে যাব আমি আমাদের পরবর্তী গাণিতিক তোমার সমস্যাতে। দেখো, ধরো তোমাদের বলল যে একটি বস্তুর ভর মাপতে গিয়ে বলল 2% এবং বেগ মাপতে গিয়ে তোমাদের বলল 0.5% ত্রুটি হয়। ঠিক আছে, তবে ওই বস্তুর গতিশক্তি মাপতে গিয়ে কত শতাংশ ত্রুটি হবে। ওকে, তাহলে বলছে একটি বস্তুর ভর মাপতে গিয়ে 2%, বেগ মাপতে গিয়ে কত 0.5%। তাহলে ভর মাপতে গিয়ে 2%, বেগ মাপতে গিয়ে 0.5% ত্রুটি হলো। তাহলে গতিশক্তি মাপতে কত শতাংশ ত্রুটি হবে? তার মানে কি, বেগ মাপতে গিয়ে, তা ভরকে আমরা কি লিখি এম দিয়ে, তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100 সমান কত দেওয়া আছে 2%। আর বেগ মানে কি, ভি দিয়ে লিখি আমরা, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 কত দেওয়া আছে না 0.5%। এ বলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়? কোনো একটা বস্তুর গতিশক্তির ফর্মুলা কি হয়? ইকুয়াল টু কি হয়, হাফ এম ভি স্কোয়ার। এটা তোমার কি বটে না, ওই বস্তুটার গতিশক্তির ফর্মুলা। তাহলে বলো, তাহলে ডেল্টা ই বাই ই ইন্টু 100 কত হবে? দেখো, হাফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, মাপতে গিয়ে ভুল হবে না, তাহলে এম মাপতে গিয়ে ভুল হতে পারে, ডেল্টা এম বাই এম হলো, ভি এর মাথায় স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু তোমার হলো কত 100 হয়ে গেল, তাই না? তাহলে দেখো ডেল্টা এম বাই এম, বা তুমি লিখতে পারো সেপারেটলি, তুমি লিখতে পারো যে ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। দেখো ডেল্টা এম বাই ইন্টু 100 ভ্যালু দেওয়া আছে 2%, তাহলে হলো 2% প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 কত দেওয়া আছে না 0.5%, তাহলে 0.5%। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে না 2% প্লাস 2 ইন্টু হয়ে গেল 0.5%, তেমন হয়ে গেল কেটে যাবে, তাহলে 2 প্লাস 1% সমান হয়ে কত 3%। অর্থাৎ গতিশক্তি বা কাইনেটিক এনার্জি মাপতে গিয়ে কি হয়ে যাচ্ছে 3% কিন্তু ত্রুটি হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই অবজেক্টটার মাস মাপতে গিয়ে হচ্ছে 2%, ভেলোসিটি বা বেগ মাপতে গিয়ে কত হয়ে যাচ্ছে 0.5%, তাহলে কাইনেটিক এনার্জি মাপতে গিয়ে কত ত্রুটি হবে না 3%। ওকে, এই যে ব্যাপার। এবার চলে যাব আমি আমাদের আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন। ওকে, যদি আরও তোমরা এরকম প্রবলেম এবং সলিউশন তোমরা চাও পেতে, অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমাকে জানাও যে দাদা বা স্যার আরও আমাদের ক্লাস দরকার আছে। তুমি বা আপনি যা বলবে তোমরা কন্টিনিউ করো এটা, ঠিক আছে? তাহলে আমি আরও তোমাদের ক্লাস দেব। ওকে, দেখো তাহলে এবার আমরা একটা কোশ্চেন নিচ্ছি যে একটা বস্তুর ভরবেগ মাপতে গিয়ে 50% ত্রুটি হলো, তাহলে তার গতিশক্তি মাপতে গিয়ে কত পার্সেন্ট ত্রুটি হবে? দেখো, তাই বলছে একটা বস্তুর ভরবেগ মাপতে গিয়ে, ভরবেগকে কি বলা হয়
না মোমেন্টাম বলা হয়, অর্থাৎ এখানে লিনিয়ার মোমেন্টামের কথা বলা হয়েছে, অর্থাৎ সরলরেখা বরাবর চললে বস্তু যে মোমেন্টাম তৈরি হয়, অর্থাৎ ভর ইন্টু বেগ। একটা বস্তুর ভরবেগ মাপতে গিয়ে ত্রুটির পরিমাণ হচ্ছে কত 50%। তবে গতিশক্তি মাপলে কত শতাংশ ত্রুটি হবে। ওকে, তাহলে ভরবেগ এবং গতিশক্তি, তাহলে ভরবেগের সঙ্গে বলছে মাপ থেকে ত্রুটি হয় 50%, গতিশক্তি মাপতে গিয়ে কত শতাংশ ত্রুটি হবে। তাহলে আমাকে দেখতে হবে যে ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্কটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু কি জানি না, হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। এবার একটা কাজ করো, এই ইকুয়েশনটা বোথ সাইডে তুমি মাস দিয়ে গুণ করো। তাহলে এদিকেও এম দিয়ে গুণ করলাম, এদিকেও আমি যদি এম দিয়ে গুণ করি তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার তোমার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এমই সমান তাহলে কি হয়ে যাচ্ছে, হাফ অফ এম ভি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এম ভি মানে কি মোমেন্টাম বা ভরবেগকে আমরা পি দিয়ে লিখি, তাহলে হয়ে গেল পি স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে দেখো তাহলে ই সমান তাহলে কি হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে পি স্কোয়ার বাই 2m। তো এটা হয়ে গেল কাইনেটিক এনার্জির সাথে অর্থাৎ গতিশক্তির সঙ্গে ভরবেগ এবং বেগের সম্পর্ক। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি, পেয়ে যাচ্ছি ই ভেরিজাস, পেয়ে যাচ্ছি কি পি স্কোয়ার। দেখো পি স্কোয়ার, তাই না? কারণ কি এখানে এম মাপতে গিয়ে কোনো ত্রুটি কিন্তু বলা নেই, তার মানে কি ভর মাপতে গিয়ে কোনো ত্রুটি হয়নি। আর হাফ টুটা তো কনস্ট্যান্ট, বুঝতে পারছো। তা দেখো তাহলে পি মাপতে গিয়ে ত্রুটি কত 50%। তাহলে এটা সেই তোমার ক্ষেত্রফলের নিয়ম, সেই সুময়সের নিয়ম, যেটা তোমার বললাম অতি সহজে তোমার নিয়মটা পারবে। তাহলে পি স্কোয়ার অর্থাৎ পি মাপতে গিয়ে একবার কত হয়েছে 50%, আবার কত 50%, তার মানে কি স্কোয়ার আছে। তাহলে এখানে কি ফর্মুলা তুমি লাগাবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, অর্থাৎ ডেল্টা ই বাই ই ইন্টু 100 সমান এই ফর্মুলাটা আমাকে লাগাতে হবে। তাহলে এটা কত 50, বিটা কত 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100, এত হয়ে গেল কি পার্সেন্ট। তাহলে হয়ে যাচ্ছে কত 50 প্লাস 100, আর এটা কত হয়ে গেল 5 মানে 25%, হয়ে যাচ্ছে 125%। বুঝতে পারলে? তাহলে এর বুঝতে পারছো তাহলে এর ভরবেগ মাপতে গিয়ে যদি ত্রুটি হয় 50%, তাহলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি মাপতে কত ত্রুটি হচ্ছে না 125% অথবা 125%। বুঝতে পারলে? তাহলে তোমাদের আশা করি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। আবারও বলছি, সাবজেক্টটা মুখস্থকর সাবজেক্ট নয়, নোট ভিত্তিক সাবজেক্ট নয়, তোমরা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। তোমরা আজ যেটা পড়ালাম সুন্দর করে নোটটা বানিয়ে নাও, দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, রাখছি আজকে এই অবধি। নেক্সট ক্লাসে তোমার সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ।